শ্বশুর বাবাকে খাইয়ে মায়া ওনাকে রেস্ট করতে দিয়ে উপরে চলে এলো। সে নিজেও খেয়ে নিয়েছিল। কি করবে না করবে তা অনেকক্ষণ ভেবেচিন্তে মায়া তার নানুমনিকে ফোন দিল। ওই বাড়ির সবার ও নানুর খোঁজখবর নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। আসলে মায়া তার নানুকে কিভাবে কি বলবে তা বুঝে উঠতে পারছে না। নাতনিকে অনেক শখ করে বিয়ে দিয়েছিলেন রহিমা সিকদার। এখন এসব বিষয়ে শুনলে নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পাবেন। মায়া বারবার নিজেকে ধাতস্থ করতে চাইছে। সে ভেবেছিল নিজেকে শক্ত রেখে ভালোভাবে বুঝিয়ে বলবে তার নানুমনিকে, কিন্তু গলায় যেন কান্না বেঁধে আছে। চাইলেও নিজেকে শক্ত রাখা যাচ্ছে না। মায়াকে অনেকক্ষণ চুপ করে থাকতে দেখে তার নানুমা জিজ্ঞেস করল, কিরে মায়া, কথা বলছিস না কেন? কতক্ষণ ধরে হ্যালো হ্যালো করছি। আসলে নানুমা, তোমাকে আমার গুরুত্বপূর্ণ কিছু বলার ছিল। হ্যাঁ, তা বল। আর তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? মনে হচ্ছে তুই কাঁদছিস। নানুমা, আমি রুদ্রের সাথে সংসার করতে পারব না। এসব কি বলছিস তুই মায়া? মাত্র একদিন হয়েছে তোর বিয়ে হয়েছে, আর এখন এসব কি বলছিস তুই? নানুমা। হ্যাঁ নানুমা, তুমি ঠিকই শুনেছ। রুদ্র আমাকে অপছন্দ করেন। শুধু অপছন্দ বললে ভুল হবে নানুমা, তিনি রীতিমতো আমাকে ঘৃণা করেন। উনার বাবা হয়তো আমাকে বিয়ে করতে জোর করেছেন উনাকে। আচ্ছা নানুমা, আমি দেখতে কুৎসিত, তাই না? অত্যন্ত ভঙ্গুর কণ্ঠে মায়া জিজ্ঞাসা করল, রহিমা সিকদার কে? নাতনির কথা শুনে বনে গিয়েছিলেন রহিমা সিকদার। এমন সময় মায়ার এই প্রশ্ন শুনে তিনি অবাক হয়ে উত্তর দিলেন, কে বলেছে তুই কুৎসিত? যে বলেছে তার চোখ নষ্ট রে মায়া দিদিমণি। তোর দিকে তাকিয়ে কেউ ঘৃণা করা তো দূরে থাক, উল্টো মায়া না করে থাকতে পারবে না। তুই যে বড্ড মায়াবতীরে দিদিমণি। তুই জানিস, ছোটবেলায় তুই যখন প্রচুর দুষ্টুমি করতি, তোর মা তোকে মারতে পারত না। আমাকে বলতো, মেয়েটা বড্ড দুষ্টুমি করে মা। কিন্তু আমি ওকে একটু মারতে পারি না। মেয়েটার চোখের দিকে তাকালেই আমার মায়া লেগে যায়, ওই বড় বড় চোখে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। পুরনো স্মৃতিচারণ করতেই রহিমা সিকদারের চোখে জল এসে ভিড়ল। তার মেয়েটা অতি অল্প বয়সেই স্বামী হারা হল, আবার অল্প বয়সেই জীবনটাও হারাল। মায়ের কথা মনে পড়তেই মায়ের বুক জ্বলতে লাগল। এত বছর কেটে গেল, এখনও মায়া তার মায়ের অভাব বোধ করে। মায়ের ব্যবহৃত সকল জিনিস অতি যত্নে গুছিয়ে রাখে। তোমরা আমাকে ভালোবাসো বলেই তোমাদের কাছে মায়াবতী মনে হয়। মায়াবতী আর রূপবতীরা যে এক নয় নানুমা। আচ্ছা বাদ দাও সেসব কথা। রুদ্র আমার সাথে সংসার করতে চায় না নানুমা। উনি চান আমি যেন উনার জীবন থেকে চলে যাই। তুই তোর এই বুড়ো নানুটাকে মাফ করে দে রে দিদি ভাই, আমাদের আরও ভালোভাবে খোঁজ নেওয়া উচিত ছিল। কিন্তু তুই এই সংসার ভাঙার কথা ভুলেও ভাবিস না রে মায়া। বিয়ে কোনো ছেলে খেলা নয় যে মন চাইল করলাম আর ছেড়ে দিলাম। বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন। মেয়েদের শ্বশুরবাড়ির মাটি কামড়ে পড়ে থাকতে হয়। তুই তোর স্বামীর মন জয় করার চেষ্টা কর দিদিভাই। এক সময় না এক সময় তোর স্বামী তোকে ঠিকই ভালোবাসবে। এবার মায়া হু হু করে কেঁদে দিল, বলল, কিন্তু উনি যে আমাকে প্রতিনিয়ত অপমান করে নানুমা। উনি আমাকে যা নয় তাই বলেন, এমনকি আমার মৃত বাবা-মাকেও ছাড়েন না। এত অপমানিত ও অসম্মানিত হয়ে আমি কি করে উনার সাথে থাকব নানুমা? উনি যে বারবার আমার আত্মসম্মানে আঘাত করেন। নাতিনের কষ্টে ও অপরাধবোধে হৃদয়ে ভার অনুভব করলেন রহিমা সিকদার। কিন্তু তবুও তিনি মায়াকে বুঝালেন, তুই বড্ড অভিমানী মায়া। স্বামীর ঘর করতে হলে আত্মসম্মান আর অভিমান রাখতে নেই। আর তুই শুধু তোর স্বামীর কাছে অসম্মানিত ও অপমানিত হচ্ছিস, কিন্তু তালাক হলে পুরো সমাজের মানুষেরা তোকে অসম্মান করবে, অপমান করবে। তুই কি জানিস না, স্বামীর ঘর করতে না পারা মেয়েদের মানুষ কি নজরে দেখে? ওরা যে পরিবার সমাজ সবার বোঝা। বড় শখ করে তোকে বিয়ে দিয়েছি, বড় মুখ করে মানুষদের বলেছি আমার নাতনিকে আমি অনেক বড় ঘরে বিয়ে দিয়েছি। এখন তুই সংসার করতে না পারলে আমি মানুষকে মুখ দেখাবো কি করে দিদিমণি? রহিমা সিকদার আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মায়া ফোন কেটে দিল। এখন সময় বিকেলবেলা। মায়া তার মায়ের একটা পুরনো শাড়ি হাতে জড়িয়ে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। প্রায় সময় যখন মন খারাপ থাকে, মায়ের পরিধান করা পুরনো পোশাক বুকে জড়িয়ে মায়া আকাশের দিকে তাকিয়ে থাকে। মায়ের মনে হয় এই পোশাকে মায়ের শরীরের গন্ধ লেগে আছে, মাকে অনুভব করতে পারে। আচ্ছা মা, আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমিও কি নানুমার মতো একই কথা বলতে? মা মা গো, তুমি তো বলেছিলে বাবার মতো হবে না তুমি। তুমি তো বলেছিলে মা, আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি। অথচ স্বার্থপর এর মতো চলে গেলে তোমরা, আমাকে একা করে দিয়ে উপরে তোমরা সুখে আছো, তাই না? কোনো উত্তর আসে না মায়ের কাছে। মায়ের কথাগুলো যেন প্রতিধ্বনি হয়ে তারই কাছে ফিরে আসে।
মায়ের হঠাৎ করে বিয়ের দিনের কথা মনে পড়ল। বিদায়ের সময় তার বড় মামি ও মেঝো মামি তাকে বলেছিল, মায়া শোনো, তোকে খাইয়ে দাইয়ে বট করে বিয়ে দিয়ে দিচ্ছি, অনেক বছর তোর বোঝা আমরা টেনেছি, আমরা আর পারছি না। দেখিস বিয়ের পরে যেন তোর বোঝা আর আমাদের টানতে না হয়, যদি সংসার করে খেতে পারিস তাহলে তো ভালো, আর না পারলে কোনোদিনও যেন তোকে এই বাড়িতে পা রাখতে না দেখি। নিজেদের খেয়ে পরে অন্যের মেয়েকে পালন আমরা করতে পারব না, বাপু। বিদায়ের সময় মামনিদের কাছ থেকে এমন কথা শুনবে তা কখনো ভাবতেও পারেনি মায়া। মামনিরা তাকে এত অপছন্দ করত, কোনোদিনও তো বুঝতে পারেনি সে। বুকে পাথর চাপা দিয়ে মায়া তার মামনিদেরকে বলেছিল, চিন্তা করো না তোমরা, আমি কথা দিলাম, পরিস্থিতি যেমনই হোক না কেন কোনোদিনও তোমাদের বোঝা হয়ে এ বাড়িতে আমার প্রবেশ ঘটবে না। আমাকে আশ্রয় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ একদিন আমার পিছনে তোমরা যত খরচা করেছ তা পরিশোধ করে দিব। হ্যাঁ, তা তো করবেই। বড়লোক বর পেয়েছ কিনা? মনে মনে কথাগুলো বল রুকসানা সিদ্দিকী। মায়া জানত তার মামারা নিজেদের সংসার চালাতেই হিমশিম খান, তাই মায়া ক্লাস 6 থেকে টিউশনি শুরু করেছিল এবং তা দিয়ে পড়াশোনা এবং হাত খরচা চালাত। মায়ার বাবা ডাক্তার ছিল, আর মা বেশ ভালো মানের একটা জব করত। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা আগে থেকেই বড় একটা অ্যামাউন্টের টাকা জমিয়েছিল। মায়ের জন্মের 3 মাস পরেই তার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর মায়ের মা সেই টাকার অর্ধেকটা দিয়ে মেয়ের জন্য কিছু গয়নাগাটি কিনে বাকিটা ব্যাংকে জমা রাখেন। মায়ের যখন বয়স 1-8 হবে তখন সে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে। টাকা আর গয়নার কথা শুধুমাত্র মায়ের নানুমণি এবং সে জানত। থাকা খাওয়া বাদে মায়া কখনোই মামাদের কাছ থেকে কোনোরকম আর্থিক সাহায্য নিতে চায়নি। ভাগ্নিকে ভালোবেসে মামারা মাঝে মাঝেই মায়াকে এটা সেটা উপহার দিত। হাত খরচের টাকা দিতে চাইলে নিত না সেই টাকা। টিউশনের টাকায় সবকিছু সামাল দিতে না পেরে মায়া তার জন্য রেখে যাওয়া গহনার মধ্যে কয়েকটা বিক্রি করে দিয়েছে। কোনোদিন বেহিসাবে একটা টাকা খরচ করেনি, ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের অনেক শখ পূরণ করেনি। বান্ধবীরা তো তাকে মাঝে মাঝে কিপটে বলত, অথচ সেদিন তার মামনিরা থাকা খাওয়ার খোটা দিল। মামনিদের সেদিনকার দেওয়া খোটা আর নানুমার কথাগুলো চিন্তা করে মায়া একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল, রুদ্র সাহেব, আমি আমার সবটুকু দিয়ে আপনার মন জয় করার চেষ্টা করব। আমার ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আপনার দেওয়া সকল আঘাত, অপমান, অসম্মান সহ্য করে নিব। অন্যান্য সব মেয়েদের মতোই আমিও একটা সুন্দর সংসার জীবন চাই আপনাকে সাথে নিয়ে। দয়া করে এমন কোনো আঘাত দিবেন না যাতে আমার এই স্বপ্নটা নষ্ট হয়ে যায়। সন্ধ্যা 7টা, রুদ্র অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। রুদ্রর ইচ্ছা করছিল না বাড়ি ফিরতে, কারণ বাড়িতে আসলেই ওই নোংরা মেয়েটাকে দেখতে হবে। উফ, অসহ্যকর। বাবা যতদিন দেশে আছে ততদিন মেয়েটাকে তার সহ্য করতে হবে। বাবার সাথে কতক্ষণ সময় কাটিয়ে রুদ্র নিজের রুমে চলে এসে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই আধা হাত ঘোমটা দিয়ে গ্লাস হাতে মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। রুদ্র সাহেব, গ্লাসে লেবুর ঠান্ডা শরবত আছে। অফিস থেকে নিশ্চয়ই ক্লান্ত হয়ে এসেছেন, এটা খেলে আপনার ভালো লাগবে। রুদ্র কিছু বলল না, ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের সামনে দাঁড়াল। মায়ের যদিও বা ভয় করছিল তবুও সে শান্তভাবে দাঁড়িয়ে রইল। রুদ্র কিছু না বলে মায়ের হাত থেকে গ্লাসটা নিল, এতে মায়া অবাক, এর সাথে সাথে খুশিও হল অনেক। কিন্তু পরমুহূর্তেই মায়ের ধারণাকে ভুল প্রমাণিত করে রুদ্র গ্লাসটিকে ফ্লোরে আছড়ে ফেলল। আমার সম্পর্কে তোর ধারণা দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। তুই ভাবলি কি করে তোর এই নোংরা হাতে বানানো কিছু আমি মুখে তুলব? বউগিরি করতে আসছিস আমার সাথে? বিয়ে করে বউ করে এনেছেন যেহেতু বউয়ের দায়িত্বটা তো আমাকে পালন করতেই হবে রুদ্র সাহেব। বউ ইজ মাই ফুট। একদম মুখে মুখে তর্ক করবি না, জিভ কেটে রেখে দিব। আর আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, তোর এই অপবিত্র মুখে যেন আমি আমার নাম শুনতে না পাই। না হলে তোর সাথে কি হবে তা তুই কল্পনাও করতে পারবি না। আপনার নাম ধরে না ডাকলে তাহলে কি বলে ডাকব? স্যার বলে ডাকবি। আর শোনো, বাবার সামনে পারফেক্ট স্বামী-স্ত্রী হয়ে থাকবি। বাবাকে যদি তুই কিছু বলেছিস তাহলে তোকে আমি মেরেই ফেলব। মায়া কিছু বলল না, সে নিশ্চুপ হয়ে ফ্লোর থেকে কাচ পরিষ্কার করছে। হাত কেটে গেছে কিছুটা, ফ্লোর থেকে কাচ উঠিয়ে মায়া চলে যাচ্ছিল, এমন সময় রুদ্র বলল, এই কাকের বাচ্চা, শোন, বাবার সামনে রুদ্র বলেই ডাকবি, আর আলাদাভাবে থাকলে স্যার বলবি। রাত 9টা, রুদ্র বসে বসে ল্যাপটপে কাজ করছে, আগামীকালের প্রয়োজনীয় ডকুমেন্টস পুনরায় চেক করে দেখছিল। এমন সময় মায়া হাতে ব্ল্যাক কফি নিয়ে রুদ্রের পাশে মিনি টেবিলে রাখল। এতক্ষণ সে সার্ভেন্টেদের কাছ থেকে শ্বশুর বাবা এবং রুদ্র কি খেতে পছন্দ করে তা জেনে নিয়েছে।
রুদ্রের জন্য বানানো কফি মুখে দিয়ে টেস্ট করতেই যেন মুখ উল্টে বমি পেল তার। এত তেতো কফি এই লোক খায় কিভাবে? রুদ্র ল্যাপটপ থেকে মুখ তুলে মায়ের দিকে তাকাতেই মায়া বলল, আপনার ব্ল্যাক কফি এনেছি, রুদ্র সাহেব। রুদ্র শান্ত স্বরে মায়াকে বলল, এই তুই কি নির্লজ্জ রে? ইনশাআল্লাহ, কাল থেকে আমি সকল খাবার রান্না করব, তখনও কি আপনি না খেয়ে থাকবেন, রুদ্র? আচ্ছা, আমার হাতে দে কফিটা। মায়া হাতে দিতেই রুদ্র কফিটা মায়ের মুখের দিকে ছুঁড়ে মারল। মায়ের সাথে সাথে হাত দিয়ে মুখ ঢেকে নিয়েছে, যার কারণে কফি সবটাই মায়ের হাতে পড়েছে। গরম ধোয়া ওঠা কফি ছিল, মায়ের হাত জ্বলে উঠল। মায়ের মুখ থেকে ভেসে আসলো করুণ চিৎকার। রুদ্রের রুম সাউন্ড প্রুফ, যার কারণে সেই চিৎকার বাইরে গেল না। মায়া দৌড়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, কিন্তু রুদ্র যেতে দিল না। হাত মোচড়ে পিছনে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, এইটা হচ্ছে নিষেধ করার পরেও আমার নাম ধরে ডাকার শাস্তি। এরপর এই ভুল আবারও করলে আরও বড় শাস্তি পাবি। একে তো পুড়ে গেছে, আবারও সেই পোড়া জায়গায় হাত দিয়ে চেপে ধরায় মায়ের মনে হচ্ছিল জান বেরিয়ে আসছে। আর আপনাকে নাম ধরে ডাকব না, স্যার। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার হাত জ্বলে পুড়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দিন দয়া করে। কান্না করতে করতে করুণ আর্তনাদে হাত ছেড়ে দেওয়ার আকুতিমিনতি করছে মেয়েটা। চলবে।